বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ফটকে পতাকা টাঙিয়ে জয় বাংলা স্লোগান, দখলে নেওয়ার দাবি যুব মহিলা লীগ নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, আলোচনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে শেষ সময়ের মার্কিন চুক্তি, বিষয়বস্তু নিয়ে কাটেনি ধোঁয়াশা। দেশের রাজনৈতিক রেসে অপরিহার্য হয়ে পড়বে আওয়ামী লীগ, গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য, জামায়াত বিএনপির কোন্দলে পরিস্থিতি ঘোলাটের শঙ্কা। যানজট বিবেচনায় কমানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রটোকল বহর, সাপ্তাহিক ছুটির দিনে অফিস করার সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন তারেক রহমান। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি হলে আন্দোলনে যাবে বিরোধী জোট, জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরের কড়া হুঁশিয়ারি, জানালেন জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়। তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোন, শুভেচ্ছা জানিয়ে দিলেন একসঙ্গে কাজ করার বার্তা। জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ। প্রায় ১.৫ বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে সংগঠনের 10 থেকে 12 জন নেতাকর্মীকে ধানমন্ডি 3A সড়কের 51 নম্বর বাড়িটির সামনে দেখা যায়। তারা জানান, রিস্ক নিয়েই কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেছে। এর আগে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা 15 বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে, সেখানে ব্যাপক ভাঙচুর লুটপাট চলে। সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের 3টি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভের পর এখন আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে পুনরায় আলোচনা করতে দেখা যাচ্ছে বেশ কিছু রাজনীতিবিদকে। রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মতে, রাজনৈতিক কর্মকাণ্ডে সঙ্গত কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন এবং রাজনীতির যে রেস, সেখানে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে, বিএনপির জন্যও অপরিহার্য হয়ে পড়বে এবং জামায়াতের জন্যও অপরিহার্য হয়ে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়। তিনি বলেন, বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন তারা এক পক্ষে থাকবেন, আর যারা ব্যর্থ হবেন তারা দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন। এছাড়া বিরোধী দল হিসেবে যদি জামায়াত খুশি হয় বা তারা যদি খুব সফল হয়ে যায়, তাহলে জামায়াত পরবর্তী সময়ে নির্বাচনে ক্ষমতায় আসবে, আর বিএনপি তখন প্রমাদ গুনবে। জামায়াতকে মাঠে মোকাবেলার জন্য আওয়ামী লীগের সহযোগিতা দরকার, তখন বিএনপি আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে। অন্যদিকে জামায়াত যদি দেখে সরকারের জনপ্রিয়তা তুঙ্গে, তারেক রহমান খুব ভালো করছেন, তারা কোনো অবস্থাতে পেরে উঠছেন না, তখন মাঠের রাজনীতি করার জন্য, সংখ্যাধিক্য দেখানোর জন্য আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে। তিনি আরও বলেন, ইন্টারন্যাশনালি যদি দেখেন আপনি স্পষ্ট দেখবেন ইউনূস সরকারের পতন, অতি দ্রুত নির্বাচন, তারেক রহমান সরকারের অভিযাত্রা, এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে। অন্যদিকে নিয়ন্ত্রণের কথা বললে ভারতের নিয়ন্ত্রণ বেশি, সেটা বলেন বা নরেন্দ্র মোদী বলেন অথবা অন্য যা কিছুই বলেন, সেক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটি আওয়ামী লীগের জন্য ইতিবাচক ধারা তৈরি করবে। সেই ইতিবাচক ধারার আনন্দে শেখ হাসিনা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের মানুষের মতো। গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত 17 মাসে অস্থিরতার মধ্যে ছিলেন, এই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি মিষ্টি বিতরণ করে থাকেন, তাহলে আমি খারাপ কিছু দেখছি না। এটি নতুন সরকারের জন্য শুভ লগ্ন, শুভ সূচনা বলে মনে করেন তিনি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যার কারণে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রটোকল কমানো ও শনিবারেও অফিস করা, জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা 4টিতে নামিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান প্রথা বাতিল করা।
এছাড়াও রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করা ও জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করা। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে এসব বিষয়ে অবহিত করেন। তিনি জানান, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাজধানীর গুলশানের বাসাতেই থাকছেন তারেক রহমান। এছাড়া চলাচল করছেন নিজের সাদা টয়োটা গাড়িতেই। এদিকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দিবসটিকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AK শহীদুর রহমান। গণমাধ্যমকে তিনি জানান, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে বিরোধী জোট আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যে জুলাই অভ্যুত্থানের কারণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই জুলাই সংস্কার কমিশনকে অস্বীকার করা জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানির নামান্তর। এই ইস্যুতে জামায়াত কোনো ছাড় দেবে না। তিনি বলেন, সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। জাতীয় দৈনিক মানব জমিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার তাহের এসব কথা বলেন। সিঙ্গাপুর সফররত ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন। জামায়াত জনমানুষের সমর্থন পেয়েছে এবং জনগণ তার দলের প্রার্থীদের মন খুলে ভোট দিয়েছে দাবি করে আব্দুল্লাহ তাহের বলেন, ক্যালকুলেটিভ পদ্ধতিতে কমপক্ষে 50 আসনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা পরিকল্পিতভাবে 10 থেকে 15 হাজার ভোটের মেকানিজম করে জামায়াত প্রার্থীদের পরাজিত করেছেন। জামায়াত প্রার্থীরা দেখেছেন মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কিন্তু দিন শেষে এই ভোটের ফলাফল যে পরিবর্তন করা যায় সে ব্যাপারে তারা সতর্ক ছিলেন না। ফলে জনগণের ভোট তাদের পক্ষে পড়লেও গণনার সময় তা চলে গেছে প্রতিপক্ষের অনুকূলে। নির্বাচনোত্তর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন আব্দুল্লাহ তাহের। জাতীয় পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয় এবং জামায়াত জোট সরকারের শপথ অনুষ্ঠানে না থাকা জনমনে কি বার্তা দেয় এমন প্রশ্নে আব্দুল্লাহ তাহের বলেন, জামায়াতের বক্তব্য পরিষ্কার, তারা যে কোনো ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা 3টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষ করার পর দেশে ফিরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে তাকে শুভেচ্ছা জানান নেতারা এবং একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানাতে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনও তাদের নামে বরাদ্দ সরকারি বাসা ছাড়েননি। 16 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা 2 জন, বিশেষ সহকারী সহ 18 জন সরকারি বাসা বরাদ্দ নিয়েছিলেন। তাদের মধ্যে 9 জন বাসা ছেড়ে দিলেও বাকি 9 জন এখনও সরকারি বাসায় অবস্থান করছেন, এমনটাই জানা গেছে গণপূর্ত অধিদপ্তরের সিটিজনের তথ্যে। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনও বাসা ছাড়েনি তাদের এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন চলতি মাসের মধ্যেই তারা বাসা ছেড়ে দিতে পারেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা এখনও পর্যন্ত বাসা ছাড়েননি তারা হলেন আসিফ নজরুল, CR আবরার, মোহাম্মদ ফাউজুল করিম খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোহাম্মদ তৌহিদ হোসেন, ফারুকি আজম, বীর প্রতীক ও শারমিন এস মুর্শিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাদ্দ পাওয়া এসব বাসার সবকটি উপদেষ্টারা বাসভবনের কাজে ব্যবহার করতেন না। বেশ কয়েকজন উপদেষ্টা বাসাগুলো ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন। বর্তমানে নতুন
মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে। ধানমন্ডি, মিন্টো রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য 40টি বাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে 10টি বাসা প্রস্তুত আছে এবং বাকিগুলো মেরামত ও রং করার প্রক্রিয়া চলছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন নতুন সরকারের মূল ফোকাস। এ লক্ষ্যে 180 দিনের স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়াও রমজানেই পাইলট প্রজেক্ট হিসেবে 8 বিভাগের 8 উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সামনে রেখে এবার সংগঠনের দিকেও মনোযোগী হচ্ছে দলটি। নির্বাচনে ধানের শীষ না পেয়ে দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় সংগঠন কার্যত বিভক্ত হয়ে পড়ে। এই অবস্থায় তৃণমূলের সংগঠন গুছিয়ে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন নিয়েই স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি। সিদ্ধান্ত না হলেও এর অংশ হিসেবে ঈদুল ফিতরের পর তৃণমূল পুনর্গঠনে হাত দিতে পারে দলটি। দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলকে চ্যালেঞ্জে ফেলেছিলেন ধানের শীষ প্রতীক না পাওয়া বিএনপি নেতারা। যদিও বিষয়টি সহজেই উতরে এককভাবে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে নির্বাচনে এত সংখ্যক বিদ্রোহী প্রার্থী হওয়া নিয়ে চিন্তিত দলটি। তাই এর প্রকৃত কারণ অনুসন্ধানে নামছে বিএনপি। দলটি বুঝতে চায় দলের নেতারা নিজেদের অধিকতর যোগ্য মনে করছেন নাকি কারো ইন্ধনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা। দলটি মনে করছে নির্বাচনে পাশ করার প্রবল সম্ভাবনা ছিল, এরকম বেশ কয়েকজন প্রার্থীও হেরে গেছেন। এদের মধ্যে খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, ময়মনসিংহ 1 আসনের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অন্যতম। ধানের শীষের এমন প্রার্থীরা কেন হারলেন এর কারণও জানতে চায় দল। তাই এই দুটি বিষয় নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। বিএনপির দপ্তর বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেসব নেতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন এমন অন্তত 71 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। আর দলীয় বা দল সমর্থিত জোট প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন এলাকায় সহস্রাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল গণমাধ্যমকে জানান, সামনে স্থানীয় সরকারের নির্বাচনগুলো পর্যায়ক্রমে হতে থাকবে। সুতরাং দলকে গুছিয়ে সুসংগঠিত রাখতে কাজ করবে বিএনপি। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের সময় আলোচিত খলিলুর রহমান নির্বাচিত বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অনেকে অবাক হয়েছেন। এর সমালোচনা করেছে বিরোধী দলও। নানা আলোচনা চলছে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন মহলে। এ বিষয়ে কথা বলতে আজকে আমার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। দর্শক, আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, বিএনপির শীর্ষ নেতারাও কি জানতেন না খলিলুর রহমানের অন্তর্ভুক্তির বিষয়টি? তারা কেন বিস্মিত হচ্ছেন? যেটা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা একেবারে আকস্মিকভাবে এসছে। যেটা হচ্ছে কি, আসলে প্রেক্ষাপটটা যদি বলি, যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর এই প্রথম নির্বাচন, ফলে এই নির্বাচনে ঘিরে মানুষের কিন্তু অনেক প্রত্যাশা, অনেক দাবি দফা, অনেক প্রত্যাশা, অনেক চাওয়া পাওয়া। ফলে নির্বাচনের পরে যখন বিএনপি জয়লাভ করেছে নির্বাচনে সরকার গঠনের জন্য, তো সরকার গঠনের ক্ষেত্রেও মানুষের একটা নজর ছিল, কারা মন্ত্রী হচ্ছেন, কারা প্রতিমন্ত্রী হচ্ছেন, বা সরকারে কারা আসছেন। প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, সেটা তো অবশ্যই, কিন্তু অন্য কারা আসছেন তার সরকারে। যেটা হয় কি, যে মানে সংসদীয় পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ যে দল পায় সেই দল তাদের সংসদ নেতা নির্বাচন করে, সংসদ নেতা প্রধানমন্ত্রী হন, তিনি তার সরকার গঠন করেন। সেই জায়গায় তিনি অন্য নেতাদের সাথে আলোচনাও করতে পারেন বা পরামর্শও নিতে পারেন, নাও নিতে পারেন। ফলে এটা এক ধরনের গোপন থাকে, এটা সাধারণত সব সময় সব সরকারগুলোর সময়। তো এবারও যেটা হয়েছে যে কারা হচ্ছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংবাদ মাধ্যমে নানান ধরনের খবর, নানান নাম আসছিল। সেখানে কিন্তু সংবাদ মাধ্যমেরও নজর ছিল বা সামাজিক মাধ্যমেরও নজর ছিল মূলত বিএনপির নেতাকর্মীদের দিকেই, যে এই দল থেকেই কারা হচ্ছেন বা তাদের মিত্রদেরও কেউ কেউ হতে পারেন, সেই নামগুলো আসে। কিন্তু খলিলুর রহমান যে মানে একটা স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তিনি এই সরকারে জায়গা পাচ্ছেন, যিনি অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এই আলোচনাটা সেভাবে ছিল না। একেবারে সরকার গঠনের আগ মুহূর্তে বিষয়টা আলোচনায় এসেছে। মানে যেদিন সরকার গঠন হবে
সংসদ সদস্যরা শপথ নিয়েছেন গত মঙ্গলবার সকালে, বিকেলে মানে প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন। মানে সেই দিনই মানে আগ মুহূর্তে বলা যায় যে খলিলুর রহমানের নাম সামাজিক মাধ্যমে আলোচনায় আসে এবং সংবাদ মাধ্যমে আলোচনায় মানে অনলাইনগুলোতে কিছুটা খবর হিসেবে আসে। তো এই পরিস্থিতিতে মানে বিএনপির যারা একেবারে মাঠ পর্যায়ে বা তৃণমূলের নেতাকর্মী, তাদের কাছে বিষয়টা তো একেবারে আকস্মিক। তো আমার ধারণা ছিল যে নীতি নির্ধারণী পর্যায়েরও অনেকে হয়তো জানেন বিষয়টা, কিন্তু আমি একাধিক নীতি নির্ধারণী পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে তারাও অবাক হয়েছেন আসলে বিষয়টাতে। তাদেরও এটা ধারণা ছিল না যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের সরকারে, তাদের সহকর্মী হতে যাচ্ছেন। কারণ তাদের দিক থেকে কিন্তু তার শুরু থেকেই এক ধরনের সমালোচনা ছিল। কেন অন্তর্বর্তী সরকারে খলিলুর রহমান এতটা আলোচিত কেন ছিলেন এবং তাকে নিয়ে বিএনপির ধারণাটা তখন কি ছিল, অবস্থানটা কি ছিল? খলিলুর রহমান প্রথমে কিন্তু এসেছিলেন যে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপদেষ্টার পদমর্যাদায় তাকে নিয়োগ করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারে। সে সময় রোহিঙ্গা ইস্যু সহ মানে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন ইস্যুতে মানে নানান ধরনের মানে বক্তব্য, তার দিক থেকে বিভিন্ন পদক্ষেপ বা উদ্যোগের বিষয়গুলো আলোচনায় এসেছিল। এমনকি মানে জাতিসংঘের ত্রাণ সহায়তা সরবরাহ করার জন্য মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে কক্সবাজার এলাকায় করিডোর দেয়া, সেই প্রসঙ্গ আলোচনায় এসেছিল এবং এটা তিনি বলেছিলেন যে এটা একটা মানবিক করিডোর হতে পারে। ফলে তখন একটা মানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এই ইস্যুগুলো ধরে। পরে তাকে যখন আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো, তখন কিন্তু বিএনপি তার এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল। বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছিল যে একটা স্পর্শকাতর মানে রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন, সেই দায়িত্ব তারা অভিযোগ করেছিল যে একজন বিদেশি নাগরিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা খলিলুর রহমান কি বিদেশি নাগরিক কিনা তিনি খলিলুর রহমান নিজে মানে এই অভিযোগটা বিএনপির দিক থেকে যখন তোলা হয়েছিল, তখন কিন্তু তিনি নিজে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে তিনি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট তার কাছে নেই। তবে প্রশ্নটা উঠেছিল এই কারণে তিনি 2 যুগেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন বা বসবাস করে আসছিলেন। সে কারণেই প্রশ্নটা বেশি সামনে এসছে যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা। তবে খলিলুর রহমানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে তারা যেটা দাবি করছেন, তারা বলছেন যে তিনি 2 যুগেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে থেকেছেন। তিনি যেহেতু জাতিসংঘে চাকরি করতেন, ফলে যুক্তরাষ্ট্রে থেকেছেন এবং তার গ্রিন কার্ড আছে। গ্রিন কার্ড মানে নাগরিকত্ব নয়, তিনি স্থায়ীভাবে থাকতে পারেন, একটা পর্যায়ে গিয়ে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তো তিনি গ্রিন কার্ড আছে, তিনি নাগরিকত্ব নেননি, সে কারণেই তার মানে মানে বাংলাদেশি পাসপোর্ট আছে। এটি হচ্ছে তার একাধিক ঘনিষ্ঠজনদের দাবি। তো সেই সময় এই বিষয়টা ব্যাপক আলোচনায় এসেছিল। তো এটি তো একদম নিশ্চিত হওয়া মুশকিল। তবে বিএনপির নেতারা এখন বলছেন যে তারাও এখন নিশ্চিত হয়েছেন যে তার আসলে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকত্ব নেই, কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন সেই সময়। একটা পর্যায়ে গিয়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু খলিলুর রহমানের পদত্যাগও দাবি করা হয়েছিল সংবাদ সম্মেলন করে। বিএনপির একজন সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, তিনি দলটির পক্ষে সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছিলেন, তারা অপসারণ চেয়েছিলেন এবং লিখিতভাবে প্রধান উপদেষ্টাকেও জানানো হয়েছিল। আরো কয়েকজন উপদেষ্টার কথাও তারা অভিযোগ করেছেন, কিন্তু এই বিষয়টি সুনির্দিষ্টভাবে তারা করেছিলেন। তো ফলে এইরকম একটা অবস্থায় বিএনপি ছিল, শুরু থেকেই তার ব্যাপারে সমালোচনায় ছিল, তার বক্তব্য ঘিরে, তার কর্মকাণ্ড ঘিরে, তার পদক্ষেপ ঘিরে। তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্র বিষয়ক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে যে জানালাটা দিয়ে বিশ্ব বাংলাদেশকে দেখবে, সেখানেই তিনি বসেছেন। ফলে মানে বিএনপির নেতাকর্মীরা যেমন বিস্মিত হয়েছেন, বিষয়টা একটা একেবারে এই ক্যাবিনেটে বা এই সরকারে একটা চমক বা এক ধরনের একটা মানে একমাত্র ব্যতিক্রম বলা যায় আর কি। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময় নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হয় বাংলাদেশের পক্ষ থেকে খলিলুর রহমান এই বিষয়ে সক্রিয় ছিলেন। এখন তার এই নতুন নিয়োগের ক্ষেত্রে ওই চুক্তির প্রেক্ষাপটটিকেও কি আলোচনায় রাখছেন বিশ্লেষকরা?
হ্যাঁ, মানে আমি একাধিক সাবেক কূটনীতিকের সঙ্গে কথা বলছি, তারা যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা তারা মনে করছেন যে ভারসাম্যের ঘাটতি আছে। এটা তারা মনে করছেন বাংলাদেশের স্বার্থটা সেভাবে রক্ষা হয়নি। এটা কিন্তু ঢাকায় ব্যবসায়ী অর্থনীতিবিদরাও এই ধরনের অভিযোগগুলো তুলছেন। ব্যবসায়ী অর্থনীতিবিদদের দিক থেকে বলা হচ্ছে যে সেখানে শর্তের বেড়াজালে পড়ে যাচ্ছে বাংলাদেশ। মানে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী মানে হবে এরকম কোনো কিছু করা যাবে না। অস্ত্র সরঞ্জাম যদি বাংলাদেশ কিনতে যায় সেটার ব্যাপারে ওই যুক্তরাষ্ট্রের সাথে একটা আলোচনায় থাকতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থবিরোধী এমন কোনো দেশ থেকে কেনা যাবে না। এই ধরনের বিষয়গুলো আছে। সাবেক কূটনীতিকরা মনে করছেন এটা চায়নাকে টার্গেট করে এক ধরনের বিষয় হচ্ছে, যেটা একপাক্ষিক তারা বলছেন। বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই চুক্তি নিয়ে নির্বাচনের আগেও অভিযোগ করা হয়েছে। নির্বাচনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 9ই ফেব্রুয়ারি মাত্র 3 দিন আগে এই চুক্তি হয়েছে, এবং বিএনপি সেই প্রশ্ন তুলেছিল সরকারের, অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে কেন এই চুক্তি। এবং এই চুক্তি বিএনপির একাধিক সিনিয়র নেতার সঙ্গে আমি কথা বলেছিলাম, তারাও যেটা বলেছেন যে এই চুক্তি তারা মনে করেন দেশের স্বার্থ রক্ষা হয়নি। ফলে এই চুক্তি নতুন সরকার, নতুন রাজনৈতিক সরকারের সময় এই চুক্তির ধারাবাহিকতা রাখাটাও একটা প্রয়োজন। থাকবে কিনা সেটা একটা সন্দেহ থাকে। সে কারণেই সাবেক কূটনীতিকরা মনে করছেন যে এখানে যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো পরামর্শ থাকতে পারে কিনা তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা, এ ধরনের একটা সন্দেহ তাদের মধ্যে কাজ করছে। যদিও এই বিষয়টা নিশ্চিত বলা যায় না, কিন্তু একটা সন্দেহ আছে। তো ফলে চুক্তিটাও একটা প্রেক্ষাপট হিসেবে দাঁড়িয়েছে তার এই নিয়োগের ব্যাপারে। বিএনপি সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে নিয়েই মূলত তাদের পররাষ্ট্রনীতি জারি রাখার কথা বলেছে। খলিলুর রহমানের অন্তর্ভুক্তি তাতে কি প্রভাব রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন? যদিও খলিলুর রহমান তিনি নিজেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, সেই নীতি অনুযায়ী তিনি পরিচালনা করবেন এবং বাংলাদেশ সেই নীতি অনুযায়ী এগোবে। এবং এটাও তিনি বলেছেন যে এই এখন যে স্লোগানটা বিএনপি দিচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, সেখানে সবার আগে বাংলাদেশ, এইটাকেও অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি চলবে। তো কিন্তু সাবেক কূটনীতিকদের একটা মানে সন্দেহ আছে। কারণটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা মানে অন্তর্বর্তী সরকারের সময় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। নির্বাচনকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ দুই দিক থেকে একটা তাগিদ, যে দুই দেশেরই তো প্রয়োজন সম্পর্কের, ভারতের দিক থেকেও প্রয়োজন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা। ফলে রাজনৈতিক সরকারের সময় সম্পর্কটা উন্নত হতে পারে, সেটা একটা আলোচনা আছে। তবে মানে বাংলাদেশের দিকে ভূ রাজনীতির ক্ষেত্রে তো চায়নারও একটা নজর আছে, তাদেরও এখানে অনেক অবকাঠামো বিভিন্ন ক্ষেত্রে স্বার্থ আছে, কর্মকাণ্ড আছে। যুক্তরাষ্ট্রের তাদেরও তো স্বার্থ আছে বৃহত্তর পরিসরের ভূ রাজনীতিতে। তো সামগ্রিকভাবে এই জায়গাটাতে যুক্তরাষ্ট্র, চায়না, ভারত ভারসাম্য আনাটা, ভারসাম্য নিয়ে চলা এবং ভারতের সাথে সম্পর্কটা উন্নয়ন করা, সেটা বেশ কঠিন বা চ্যালেঞ্জ হবে বলে সাবেক কূটনীতিকরা মনে করছেন। একজন সাবেক কূটনীতিক তিনি যেটা বলছিলেন যে এই জায়গাটাতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, সেটি আরও একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। সেখানে যদিও যুক্তরাষ্ট্র এবং ভারত হয়তো বা সন্তুষ্ট থাকতে পারে বা তাদের দিক থেকে সেরকম নেতিবাচক কোনো বড় কিছু নাও হতে পারে, যুক্তরাষ্ট্র তো থাকবেই সন্তুষ্ট ভারতের দিক থেকেও। কিন্তু চায়না এই জায়গাটাতে চায়নার সাথে প্রতিক্রিয়াটা কি দেখায় সেটা একটা বিষয় হতে পারে। ফলে একটা চ্যালেঞ্জ থাকছেই এই জায়গাটাতে। এই সব বিষয় নিয়ে বিশেষ করে তার নিয়োগের ক্ষেত্রে খলিলুর রহমানের ভাষ্য জানা গেছে কিনা, কি বলছেন তিনি? তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, এই প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি জোর করে সরকারে যাননি। তার বক্তব্যটা যদি আমি বলি, যে তিনি বলেছেন যে মানে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নির্বাচনে বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ দেওয়া স্বার্থের সংঘাত তৈরি করে কিনা। এর জবাবে তিনি বলেছেন যে
আমি তো জোর করে যাইনি, একজনের মানে এক একজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়। তার মানে ওই যে বিষয়টা এসেছিল যে বিএনপি আগে সমালোচনা করেছিল, মানে একটা ধারণা থাকতে পারে, তিনি সেই বিষয়টাই সামনে এনেছেন, কিন্তু সেটা পরিবর্তন হয়, তার মানে পরিবর্তন হয়েছে, তিনি সেটা বুঝাতে চাচ্ছেন। আরেকটা প্রশ্নেরও তিনি মুখোমুখি হয়েছিলেন যে তিনি যেহেতু অন্তর্বর্তী সরকারে ছিলেন, অভিযোগ উঠেছে, বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে এটা যে হয় তার একটা প্রমাণ বা একটা ইঙ্গিত দেয় খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি যখন নির্বাচিত সরকারে যান। তো সেটার জবাবে তিনি বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা তো বলছেন, তো গুণে দেখতে পারেন, মানে বিষয়টাকে এভাবে তিনি মন্তব্য করেছেন, খুব একটা গুরুত্ব তিনি দেননি। তো ফলে প্রশ্নগুলো আছে, তিনি তার বক্তব্য এ পর্যন্ত তার অবস্থান নিয়ে যে বক্তব্যগুলো আসছে বা যে আলোচনা সামাজিক মাধ্যমে বা রাজনৈতিক অঙ্গনে হচ্ছে, তার জবাব এটাই যে তিনি জোর করে যাননি। তো মানে ধারণা পাল্টেছে, সেটাই বিএনপির ধারণা পাল্টেছে তার সম্পর্কে, এটাই তিনি মনে করছেন। আচ্ছা কাদির, ধন্যবাদ আপনাকে। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা, নাকি নেওয়া হবে সামরিক পদক্ষেপ, আগামী 10 দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে, অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জেনেভার মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতির খবরও পাওয়া গেছে। ট্রাম্প জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে ভালোই বৈঠক করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করা হবে তেহরানের জন্য বুদ্ধিমানের কাজ। ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের আশা করছেন বলেও জানান তিনি। গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এখন নতুন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে। ইতিমধ্যে ওই অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন সহ সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সামরিক স্থাপনাগুলো শক্তিশালী করেছে ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে মার্কিন বাহিনীকে হুমকি দিয়ে লিখেছেন, আমেরিকার রণতরী বিপজ্জনক ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক সেই অস্ত্র যা ওই রণতরীকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। এদিকে বিনা অনুমতিতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইন প্রণেতা। ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাট রো খান্না এবং কেন্টাকির রিপাবলিকান থমাস ম্যাসি 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে আগামী সপ্তাহে কংগ্রেসে ভোট আয়োজনের চেষ্টা করবেন। রো খান্না জানান, ইরানের সঙ্গে যুদ্ধ হবে বিপর্যয়কর। 90 মিলিয়নের এই দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা রয়েছে। তবে কংগ্রেসের উভয় কক্ষে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুব কম। এর আগে জানুয়ারিতে ভেনেজুয়েলা ইস্যুতে একই ধরনের একটি প্রস্তাব আটকে দিয়েছিল রিপাবলিকানরা। সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে শিশু ও কিশোরদের বাঁচাতে যখন এর ব্যবহার সীমিত করার উদ্যোগ নিচ্ছে বহু দেশ, তখন ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃতভাবে শিশু কিশোরদের টার্গেট করছে মেটা। এই অভিযোগেই এবার মেটার প্রধান মার্ক জাকারবার্গকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক মামলায় প্রথমবারের মতো জুরি বোর্ডের সামনে সাক্ষ্য দিতে রাজি হন জাকারবার্গ, যেখানে মেটার পক্ষেই সাফাই গিয়েছেন তিনি। একই মামলায় ইউটিউব, টিকটক ও স্ন্যাপচ্যাটকে অভিযুক্ত করা হলেও বিচার শুরু হওয়ার আগেই তারা সমঝোতায় পৌঁছেছে। তবে কি সেই সমঝোতার শর্ত, সেটি এখনও প্রকাশ করা হয়নি। মূলত সোশ্যাল মিডিয়ায় শিশু কিশোরদের আসক্তি নিয়ে বহু বছর ধরেই সমালোচনার মুখে ছিল জাকারবার্গ। এই ধরনের হাজারো মামলা যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে চলমান, যা সুরাহা করতেই জাকারবার্গকে ডাকে জুরি বোর্ড, যেখানে মেটার পক্ষ নিয়ে তিনি বলেন, তারা তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে এবং 13 বছরের নিচে কাউকে প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেয় না।
জাকারবার্গ মেটার পক্ষে সাফাই গাইলেও কেজিএম নামে পরিচিত মামলার প্রধান বাদীর আইনজীবী মার্ক লেনিয়ার আদালতে মেটার অভ্যন্তরীণ ইমেল, বার্তা ও গবেষণার তথ্য উপস্থাপন করেন, যেখানে দেখা যায় জাকারবার্গ ও অন্যান্য কর্মকর্তারা কিশোরদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। 2019 সালে এক ইমেইলে বলা হয় কোম্পানির বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে না। আরেকটি ইমেইলে বলা হয় অনেক কিশোর ইনস্টাগ্রাম ব্যবহার করে আসক্তের মতো অনুভব করলেও তারা ব্যবহার চালিয়ে যাচ্ছে, যা কিনা মেটার দাবির বিপরীত। এসব প্রমাণের বিপরীতে জাকারবার্গের দাবি এই গবেষণার তথ্য মেটার ভেতরে নয়, বাইরের একটি প্রতিষ্ঠান করেছে। অন্যদিকে মেটার আইনজীবী পল শিমট এর দাবি এটি প্রমাণ করে মেটা নিয়মিত গবেষণা করে এবং উন্নতির চেষ্টা করে। বাদীর আইনজীবী মার্ক ল্যানিয়ার জাকারবার্গকে 2015 সালের একটি ইমেল দেখান, যেখানে লেখা ছিল সেই বছরের লক্ষ্য ছিল প্ল্যাটফর্মে সময় কাটানো 12% বৃদ্ধি করা এবং টিন ট্রেন্ড উল্টে দেওয়া। আর 2017 সালের আরেকটি ইমেইলে বলা হয় মার্ক সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানির প্রধান অগ্রাধিকার হবে কিশোররা, যার বিপরীতে মার্ক 13 বছরের নিচের ব্যবহারকারী শনাক্ত করতে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বলেন কোম্পানি শুরুর দিকে সময় বাড়ানোর লক্ষ্য দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর এভাবে কাজ করা হয় না। তাছাড়া শুধু সময় বাড়ানোর দিকে নজর দিলে কোম্পানি এত বছর টিকে থাকতে পারত না। এদিন আদালতে জাকারবার্গের সামনে উপস্থিত ছিলেন মামলার প্রধান বাদী 9 বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার করা কেজিএম। এছাড়া আদালতের বাইরে জাকারবার্গের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিল বহু অভিভাবক। এই বিচার কার্য আরও কয়েক সপ্তাহ চলবে। আগামীতে মেটার সাবেক কর্মীরাও সাক্ষ্য দেবে বলে জানা গেছে। তবে জাকারবার্গ কিছুতেই সোশ্যাল মিডিয়া আসক্তির বিষয়টি মানতে চান না। তার দাবি, যদি কোনো কিছু মূল্যবান হয় মানুষ সেটি ব্যবহার বেশি করে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।